হ্যালো ব্রেনার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রেনার্স ফার্স্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকের বিষয় হলো ইতিহাস সপ্তম শ্রেণী। সেট সেট দিব তোমাদের একটি থেকে দুটি সেট। ফার্স্ট ইউনিটের জন্য সিলেবাস ও নাম্বার বিভাজন একদম বুঝিয়ে দেবো। সাজেশান 100% সাফল্য তোমাদের। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সপ্তম শ্রেণী, একদম নমুনা প্রশ্ন উত্তর, সম্পূর্ণ উত্তর সহ। তো চলো দেরি না করে শুরু করে দিই। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে আর ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করতে তো কখনো ভুলবেই না। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইতিহাসের সিলেবাস। এটা একটি ফার্স্ট ইউনিটের জন্য দুটি চ্যাপ্টার মাত্র পরীক্ষা হবে তোমাদের, খুব সহজেই তাহলে দিয়ে দেওয়া যাবে, কোনো কঠিন নেই। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এ তো দুটি অধ্যায় হবে। তা এমসিকিউ দুটি অধ্যায় থেকে, প্রথম অধ্যায় থেকে দুটি এমসিকিউ আসবে, একটি 1 নম্বরের কোশ্চিন আর একটি 2 নম্বরের কোশ্চিন আসবে, আর একটি 3 নম্বরের কোশ্চিন আর একটি 5 নম্বরের কোশ্চিন আসবে। আর এবং তৃতীয় অধ্যায় থেকে 1 নম্বরের একটি এমসিকিউ এবং 1 নম্বরের একটি এসএকিউ এবং 2 মার্কসের একটা কোশ্চিন আসবে এবং 3 নম্বরের একটা কোশ্চিন এবং 5 নম্বরের কোশ্চিন। তোমাদের কিন্তু এমসিকিউ এর 3টার মধ্যে 3টেই করতে হবে, এসএকিউ এর 2টোর মধ্যে 2টোই করতে হবে, আর 2 মার্কের কোশ্চিনগুলো 2টোর মধ্যে কিন্তু 2টোই করতে হবে, আর 3 মার্কের কোশ্চিন 2টোর মধ্যে 2টোই করতে হবে, আর 5 মার্কের কোশ্চিন কিন্তু 2টোর মধ্যে যে কোনো একটা করতে হবে। 2টোর মধ্যে একটি করতে হবে, আর 3 নম্বরগুলি 3 থেকে 5, 2, 3, 5 এগুলো সব একটি একটি করে করতে হবে। তো মোট পূর্ণমান হলো 15। 100% কমন সাজেশান তোমাদের হাতের মুঠোই। তো সেটটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 বলা আছে 3 নম্বরের 3টি এসিকিউ থাকবে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তা 1 নম্বরে বলা আছে বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় অর্থশাস্ত্রে, 2 নম্বর আইনি আকবরীতে, 3 নম্বর ঐতরীয় আরণ্যকে, অর্থাৎ ঋগ্বেদের ঐতরীয় আরণ্যক। অর্থাৎ বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ঐতরীয় আরণ্যকে। সেটা পরীক্ষায় কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেক পরীক্ষাতে আসে, এবারও তোমাদের আসবে। তা হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে, 571, 573। তো সঠিক উত্তরটি হলো 570 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন। তাহলে এ নাম্বার হলো সঠিক উত্তর। তো 3 নম্বর কোশ্চিনে বলা আছে গীত গোবিন্দম কাব্য রচনা করেন এ নম্বর কালিদাস, বি নম্বর জয়দেব, 3 নম্বর ধৈ। তো গীত গোবিন্দম কাব্য রচনা করেন কবি জয়দেব। তো আসা যাক পরের প্রশ্নগুলিতে। তো এগুলি হলো 1 নম্বরের এসিকিউ, তোমাদের 2টি থাকবে, 3টি থাকবে, তার মধ্যে 2টি করতে হবে। তো 2-এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও বলা আছে। তো 1 নম্বরে বলা আছে সুবা কথার অর্থ কী? সুবা কথার অর্থ হলো প্রদেশ বা রাজ্য। তো 2 নম্বর কোশ্চিনে বলা আছে কোনটি প্রাচীন বাংলার বৃহত্তম অঞ্চল ছিল? তো প্রাচীন বাংলার বৃহত্তম অঞ্চল ছিল পুণ্ড্রবর্ধন, হলো প্রাচীন বাংলার বৃহত্তম অঞ্চল। তো এবার আছে 2 নম্বরের কোশ্চিন, 3-এর দাগে লেখা আছে। তো বলা আছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? তো উত্তরটি হলো তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে হয়েছিল মোহাম্মদ ঘুরি ও তৃতীয় পৃথ্বরাজ চৌহান। তো এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিসটি মনে রাখার দরকার হলো পৃথ্বরাজ চৌহান লিখলেই কিন্তু কেটে দেবে, লিখতে হবে তৃতীয় পৃথ্বরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরি। তো তরাইনের দ্বিতীয় যুদ্ধের কথা অনেকে মনে রাখতে পারে না, তাদের জন্য একটি শর্টকাট হলো, তো তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 খ্রিস্টাব্দে, তা তো আমরা জানতে পারছি, এবং মোহাম্মদ ঘুরি আর তৃতীয় পৃথ্বরাজ চৌহান, এটা অনেকে মনে রাখতে পারে না, তাদের জন্য শর্টকাট বিষয়টি হলো মোহাম্মদ ঘুরি তিনি তৃতীয় পৃথ্বরাজ চৌহানের সঙ্গে প্রথমবার লড়তে গিয়েছিলেন, প্রথমে হেরে যান, কারণ তিনি প্রথমে ঘুড়ি উড়াননি। দ্বিতীয়বার যুদ্ধে কিন্তু তৃতীয় পৃথ্বরাজ চৌহানকে হারিয়েছিলেন, কারণ তিনি তৃতীয় পৃথ্বরাজ চৌহানকে যুদ্ধের সময় ঘুড়ি উড়াতে উড়াতে হারিয়েছিলেন, তাই তার নাম ছিল মোহাম্মদ ঘুরি। তা আসা যাক আবার পরের প্রশ্নে। এরকম আরও একটি শর্টকাট আমার চ্যানেলে এক্ষুনি দিয়ে দেবো তোমাদের সামনে, শশাঙ্কের শর্টকাট। যারা শশাঙ্কের কথা মনে রাখতে পারে না তাদের জন্য শর্টকাট আছে, এক্ষুনি দেখতে পাবে তোমরা। তো 4-এর দাগের প্রশ্ন হলো 3 নম্বরের, এটি কিন্তু 3 নম্বরের প্রশ্ন, উত্তর একটু বড় লিখতে হবে। সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কী কী ছিল? তো উত্তর হলো
সুলতান মাহমুদ 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে 17 বার ভারত আক্রমণ করে 27 বছরের মধ্যে। মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্যগুলি হলো, অনেকে মনে করেন মাহমুদের প্রধান উদ্দেশ্য ছিল ধনসম্পদ লুট করা। ঐতিহাসিক মোহাম্মদ হাবিবের মতে তার আসল উদ্দেশ্য ছিল ভারতের ধনসম্পদ লুট করা এবং সম্মান অর্জন করা। তা এইটুকু লিখলেই কিন্তু তোমরা 3-এর 3 পেয়ে যাবে। তো আচ্ছা যাক আবার পরের প্রশ্নে। দেখো প্রশ্নে বলা আছে যে গৌড়ের রাজা শশাঙ্কের কর্তৃত্ব আলোচনা করো, লেখো। তাই এটা হলো 5 নম্বরের কোশ্চেন, সেহেতু একটু বড় লিখতে হবে। শশাঙ্ক ছিল বাংলার গৌড়ের রাজা। তার আমলে ব্যবসা বাণিজ্য হ্রাস পেয়েছিল এবং কৃষি নির্ভর অর্থনীতি বৃদ্ধি পেয়েছিল। ব্যবসা বাণিজ্য, শশাঙ্কর আমলে বাংলায় মন্দা দেখা দিয়েছিল। ব্যবসা বাণিজ্যে শশাঙ্কের আমলে বাংলায় মন্দা দেখা দিয়েছিল, ফলে বণিকদের ক্ষমতা ও গুরুত্ব কমে গিয়েছিল। মুদ্রা, তার আমলে সোনার মুদ্রা চালু ছিল বাংলায়, কিন্তু রূপোর মুদ্রা ছিল না। সেই সময় নকল সোনার মুদ্রাও চালু ছিল। কৃষি, শশাঙ্কের আমলে সমাজ কৃষি নির্ভর হয়ে পড়েছিল, ফলে সমাজে জমির চাহিদা বেড়ে গিয়েছিল, তাই সমাজ ক্রমশ গ্রামকেন্দ্রিক হয়ে পড়ে। শশাঙ্ক ছিলেন সামন্তদের মহাসামন্ত, এটা আমরা কিন্তু জানি। তা শশাঙ্কের যে শর্টকাটটা বলেছিলাম সেটা হলো শশাঙ্ককে ভাঙলে পাওয়া যায় অঙ্ক, মানে তিনি কিন্তু খুব অঙ্ক করতেন, আর যখন অঙ্ক করতেন তখন তিনি শশা খেতেন। শশা খেতে খেতে অঙ্ক করতেন। যখন শশা থাকতো না তখন তিনি গাজরও খেতেন, না তো অঙ্ক কিন্তু সমাধান হতো না। তাই এই ছিল আজকের সেট। তো এরকম আরও একটি সেট পেতে কিন্তু অবশ্যই চ্যানেলে চলে যাবে। আরও অনেক সেট দিয়ে দেওয়া হয়েছে ইতিহাসের, তো দেখে নেবে। বাংলা ইতিহাস, জীবন বিজ্ঞান, ভূগোলের সেট একদম খুঁটিনাটিয়ে পড়ানো, একদম যেগুলো মনে রাখা যায় না সেগুলো শর্টকাটেও দিয়ে দেওয়া হয়েছে। তো আবার দেখা হবে অন্য ভিডিওতে। টাটা, বাই বাই। তার আগে ছোট্ট রিকোয়েস্ট হওয়া চাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই জরুরি। সাবস্ক্রাইব করে দেবে, তাহলে এই 100-তে 100 পাওয়া যায়। তো আবার দেখা হবে অন্য ভিডিওতে। টাটা, বাই বাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাই, তাহলে আরও শর্টকাট এরকম অনেক মিলে যায়।